আজ থেকে মাস তিনেক আগে শামিয়ানা ট্যুর আমার এবং ইউটিএসের শান্তদ্বীপের কাছে একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে। ওদের বক্তব্য ছিল, আমরা আমাদের সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুদের সাথে বৃষ্টি ভেজা পাহাড়ে বসে ভৌতিক আড্ডা দেব। গত সপ্তাহের বৃহস্পতিবার রাত 9:45 অর্থাৎ 19শে জুন আমাদের যাত্রা শুরু হয় কলকাতা স্টেশন থেকে। এরপর শামিয়ানা ট্যুর থেকে যে গাড়িগুলো আমাদের জন্য অ্যালট করা ছিল সেই গাড়িতে করে আমরা রওনা দিই কালিম্পংয়ের ঋষভ নামক একটি গ্রামের উদ্দেশ্যে। এতদূর পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কারণ আমরা তখনও জানতাম না সেই রাত্রে আমাদের প্রত্যেকের সাথে ঠিক কী ঘটতে চলেছে। সব কিছু ভীষণ স্মুথলি চলছিল, সব ঠিকঠাক চলছিল। হরর পডকাস্ট শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই পুরো লাইটের সেটআপ ব্ল্যাঙ্ক হয়ে যায়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের এপিসোডে আপনারা যে ঘটনাটা শুনতে চলেছেন, এই ঘটনার কোনো এক্সপ্ল্যানেশন বা ব্যাখ্যা কোনোটাই আমার কাছে নেই। দুদিন আগে আমি ফেসবুক, ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম, যেখানে আমি লিখেছিলাম কালিম্পংয়ে ঘুরতে গিয়ে আমি এমন কিছু ঘটনার সম্মুখীন হই বা এমন কিছু ঘটনা ফেস করি যে ঘটনাটা বেশ ভয়ানক। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা সেই ঘটনা শুনতে ইচ্ছুক কিনা, কিন্তু আমি ভাবতে পারিনি এত বেশি রেসপন্স আমি পাবো। আপনারা প্রত্যেকেই কমেন্ট এবং মেসেজের মাধ্যমে আমার কাছে জানতে চান যে কী হয়েছিল সেখানে। তাই এক প্রকার বেশ তাড়াহুড়োর মধ্যেই আজকের এপিসোডটা আমি শ্যুট করতে বসেছি। একদম শুরু থেকে বলবো কি ঘটেছিল, প্রথম থেকে শেষ অবধি কিন্তু আজকের এপিসোডটা দেখতে হবে। এবং আজকের এপিসোডের শেষে আমি আপনাদের কাছে আজকের ঘটনা রিলেটেডই একটা প্রশ্ন করব। আজ থেকে মাস তিনেক আগে শামিয়ানা ট্যুর আমার এবং ইউটিএসের শান্তদ্বীপের কাছে একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে, যে আইডিয়াটার নাম ছিল ভূত পাহাড়ে গপ্প। ওদের বক্তব্য ছিল, আমরা আমাদের সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুদের সাথে বৃষ্টি ভেজা পাহাড়ে বসে ভৌতিক আড্ডা দেব। এই আইডিয়াটা শোনার পরে আমি নিজে এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি এক কথাতেই রাজি হয়ে যাই। শান্তদ্বীপও ভীষণ এক্সাইটেড ছিল এই ট্রিপটা নিয়ে। তো আমরা সবাই মিলেই ডিসাইড করি যে মে মাসের 18 তারিখে, যদি আমি খুব ভুল না করি, মে মাসের এই মাঝামাঝি সময়তেই আমরা এই ট্রিপটা শুরু করব। কিন্তু দুর্ভাগ্যবশত ভারত পাকিস্তান জিওপলিটিক্যাল ইস্যুর কারণে আমরা এই ট্রিপটা করতে পারিনি। তারপর যারা যারাই এই ট্রিপের সাথে যুক্ত হয়েছিলেন তাদের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে আমরা এই ট্রিপটা রিশিডিউল করি জুন মাসে। গত সপ্তাহের বৃহস্পতিবার রাত 9:45 অর্থাৎ 19শে জুন আমাদের যাত্রা শুরু হয় কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমরা প্রত্যেকটা ক্রিয়েটর ইনক্লুডিং দেবদীপদা এবং যে সমস্ত সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এই ট্রিপে, তারা সবাই আমরা মিট আপ করি কলকাতা স্টেশনে। রাত 9:45 ট্রেন ছাড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এতটা দূরত্বের রাস্তা, সারাটা রাত কিভাবে সময় কাটাবো এসব ভেবে যখন ভীষণভাবে কনফিউজড হয়ে গেছিলাম আমি, তখনই বুঝতে পারলাম যে আমাদের সাথে যেই মানুষগুলো যুক্ত হয়েছে তারা এতটাই মিশুকে এবং এতটাই তাড়াতাড়ি মিশে যেতে পারে যে তাদের সাথে আড্ডা দিয়ে রাত্রেবেলায় ট্রেনের মধ্যে আমরা তাস খেলে গল্প করে নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা সারাটা রাত কাটিয়ে দিই না ঘুমিয়ে। ভীষণ এনজয় করতে করতে আমরা গেছিলাম। সকাল 7:45 তখন আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে সবাই একটা মিট আপ পয়েন্টে যাই এবং আরেকটি পরিবার যারা দুর্গাপুর থেকে এসেছিল তারা সরাসরি নিউ জলপাইগুড়িতে কিন্তু আমাদের সাথে মিট করেছিল। এরপর শামিয়ানা ট্যুর থেকে যে গাড়িগুলো আমাদের জন্য অ্যালট করা ছিল সেই গাড়িতে করে আমরা রওনা দিই কালিম্পংয়ের ঋষভ নামক একটি গ্রামের উদ্দেশ্যে। কারণ আমাদের যে ট্রিপটা অ্যালটেড হয়েছিল সেই ট্রিপটা দুটো জায়গা নিয়ে শিডিউল হয়েছিল, একটা ছিল ঋষভ এবং আরেকটা ছিল ইছেগাঁও। এতদূর পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কারণ আমরা তখনও জানতাম না সেই রাত্রে আমাদের প্রত্যেকের সাথে ঠিক কী ঘটতে চলেছে। এরপরেও যেগুলো ঘটবে সেগুলো খুব সাধারণ, খুব নর্মাল। আমি সব কিছু বলছি এই কারণ আমি নিজের মতো করে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই পুরো ট্রিপের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুধুমাত্র ভৌতিক ঘটনাই নয়, এই ট্রিপটা আমাদেরকে যে ঠিক কতটা আনন্দ দিয়েছে
কত সুন্দর সুন্দর স্মৃতি যে আমরা এই ট্রিপটা থেকে নিয়ে এসেছি, আজকের এপিসোডটা পুরো দেখার পরে তোমরা রিলেট করতে পারবে। সকাল 8:15 নিউ জলপাইগুড়ির যে ক্যাব স্ট্যান্ড আছে সেখান থেকে গাড়ি রওনা দেয় ঋষভের উদ্দেশ্যে। 2 ঘন্টা টানা গাড়ি চলে, 2 ঘন্টা আমরা টানা যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে অর্থাৎ ওই সেবকের রাস্তায় একটি রেস্টুরেন্ট আছে চাসুম নামের, সেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াই। তো আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করার পর আবার আমরা গাড়িতে উঠে রওনা দিই ঋষভের উদ্দেশ্যে। এরপর টানা 5.5 ঘন্টা আমরা গাড়িতে করে যাচ্ছিলাম ঋষভের জন্য। সেই বৃষ্টি ভেজা পথ, মেঘে ঢাকা রাস্তা, এক অদ্ভুত অনুভূতি। মানে এই দৃশ্য যারা চোখে না দেখেছে, যারা এতটা কাছ থেকে প্রকৃতিকে না দেখেছে না, তারা কখনো বুঝতে পারবে না। তোমরা যারা পাহাড়ে গেছো, বেশিরভাগ মানুষই হয়তো গেছো, কিন্তু যারা পাহাড়কে এতটা কাছ থেকে দেখেছো, সেই মেঘের মধ্যে দিয়ে যখন গাড়ি ছুটে চলে পাহাড়ের উদ্দেশ্যে, এক আলাদাই অনুভূতি কিন্তু। তো সেই রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা একটা সময় গিয়ে ঋষভে পৌঁছই আমাদের হোমস্টেতে। এরপর আমরা লাঞ্চ করি, ফ্রেশ হই সবাই, এবং লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে নিই। হোমস্টের যারা অথরিটি ছিল তাদের সাথেও কথা বলছিলাম, তারাও নাকি আমাদের ভিডিও দেখে, যেটা শুনে আমরা ভীষণ খুশি হয়েছিলাম। তো তারা অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত ছিল, কারণ সেদিন সন্ধেবেলায় ঠিক 7:30টার সময় আমার হরর পডকাস্টের শিডিউল ছিল, যেখানে সমস্ত শ্রোতা বন্ধুরা সামনে বসে থাকবে এবং আমি তাদেরকে ঘটনা শোনাবো। সেই মতো সব কিছু প্রিপারেশন চলছিল। হঠাৎ করেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। মানে এটা তখনকার কথা বলছি, ঠিক যখন সন্ধে 6:30টার ঠিক আগের মুহূর্তটা, হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সবাই তো ভীষণ এক্সাইটেড ছিল যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, অন্ধকার পাহাড়, তার মধ্যে ভৌতিক ঘটনা। শুধুমাত্র অডিয়েন্স নয়, আমরা প্রত্যেকেই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আমিও প্রিপারেশান নিয়েই গেছিলাম, কারণ গত 2 সপ্তাহ আগে আমার কাছে একজন গেস্ট এসেছিলেন, যিনি এত মারাত্মক একটা ঘটনা শেয়ার করেছিলেন না, মানে ঘটনাটা শুনে আমি নিজে বেশ কিছুক্ষণের জন্য শকড হয়ে গেছিলাম। তো আমি ডিসাইড করেছিলাম সেই ঘটনাটাই আমি ভূত পাহাড়ে গপ্পের সেশনে গিয়ে বলবো। তো এখানে শুধুমাত্র হরর পডকাস্টই ছিল না, ছিল সাবস্ক্রাইবার ও ক্রিয়েটারদের মধ্যে ইন্টারাকশন সেশন। প্রত্যেকেই নিজেদের মতন করে প্রশ্ন করবে, আর আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের প্রশ্নের উত্তর দেব। সব কিছু ভীষণ স্মুথলি চলছিল, সব ঠিকঠাক চলছিল। হরর পডকাস্ট শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই পুরো লাইটের সেটআপ ব্ল্যাঙ্ক হয়ে যায়, পুরো সেটআপ অন্ধকার হয়ে যায়। আমরা বুঝতে পারিনি কেন। টু বি ভেরি অনেস্ট, আমরা কখনো এইসব ঘটনার সাথে কোনো ভৌতিক মানে অ্যাক্টিভিটি বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে কানেক্ট করতে চাই না। স্পেসিফিক্যালি আমি তো করতেই চাই না, কারণ এগুলো 99.9% কেসে কিন্তু টেকনিক্যাল গ্লিচই হয়। তো তারপর আমাদের যে হোমস্টে এবং শামিয়ানা ট্যুরের যে 2জন ছিল, তারা আবার রিঅ্যারেঞ্জ করে সব কিছু। দেন আমরা পডকাস্টটা কন্টিনিউ করি। সেখানে সাবস্ক্রাইবারদের সাথে আমরা প্রচুর আড্ডা দিই, প্রচুর গল্প করি, প্রচুর কথা বলি। তারা অনেক প্রশ্ন করেছিল, সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। এবং আমার ঘটনার পরে সাবস্ক্রাইবারেরা বা যারা শ্রোতা বন্ধুরা ছিল, তারা চায় দেবদীপদার কাছ থেকেও একটা ঘটনা শুনতে। দেবদীপদাও একটা ঘটনা কিন্তু শেয়ার করেন। তো এই পুরো প্রোগ্রামটা শেষ হতে হতে বেজে যায় রাত্রি 9:30। হোমস্টে থেকে আমাদেরকে ডেকে পাঠায় ডিনার করার জন্য। একদিকে বৃষ্টি পড়ছে, সদ্য ভৌতিক ঘটনা শেষ হয়েছে, তার মধ্যে ডিনারের জন্য ডাক আসে। আমরা সবাই মোটামুটি একটু ভিজে গেছিলাম, এবং ভিজতে ভিজতে আমরা পৌঁছে যাই হোমস্টের কিচেন স্টোরে। কিচেন স্টোর এই কারণেই বলছি, কারণ ওদের যেখানে কিচেনটা রয়েছে তার পাশেই একটা হল রুম করা রয়েছে, যেই হল রুমে সিটিং সিস্টেম রয়েছে, এবং সেখানেই সবাই বসে ডিনার করবে, বা লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু ওখানেই হয়। তো আমরা ডিনার করার সময় নিজেদের মধ্যেই ডিসাইড করি যে আমি, আমার ওয়াইফ শান্তদীপের ওয়াইফ এবং দেবদীপদা, আমরা এই 5 জন মিলে রাত্রেবেলায় শান্তদীপের ঘরে বসে আড্ডা দেব। তো যেমন ভাবা তেমন কাজ। আমরা হোমস্টের কিচেনে জানাই যে আমাদের জন্য 2 প্লেট চিকেন পাকোড়া করে দিতে, কারণ রাত্রেবেলায় আড্ডা দেবো, শুকনো মুখে তো আর আড্ডা দেওয়া যায় না, তাও আবার এরকম একটা ভৌতিক পরিবেশে। তো ডিনার হয়ে যায়, সবাই যে যার রুমে চলে যায়। আমরা সবাইকে গুড নাইট উইশ করে সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুরা নিজেদের রুমে চলে যায়। প্রত্যেকের আলাদা আলাদা রুম ছিল। কিন্তু এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি,
আমরা যেই রুমটায় ছিলাম হোমস্টের, সেই হোমস্টের কর্নারের ঠিক গ্রাউন্ড ফ্লোরের রুমটায় একজন মহিলা ছিলেন, মানে যে আমাদের সাবস্ক্রাইবার, যে আমাদের সাথেই গেছিলেন, কিন্তু তিনি একা গেছিলেন বলে ওনার রুমটা ওনাকে পুরো প্রাইভেটলি একটা মানে সিঙ্গেল রুম ওনাকে প্রোভাইড করা হয়েছিল। কিন্তু দুপুরবেলা থেকেই না উনি একটা অদ্ভুত বিহেভ করছিলেন। উনি বারবার বলছিলেন আমার না এখানটা ঠিক ভালো লাগছে না, আমার এখানে বেশ ভয় লাগছে, এবং উনি বারবার এই কথাটা বলছিলেন যে কাউকে একজনকে পাঠাও যে আমার সাথে থাকতে পারবে। এবার অনেকেই গেছিলেন, যারা 2 জন গেছিলেন, কেউ 3 জন গেছিলেন, এবার আমাদের টিম থেকেও গেছিলো, এবার শান্তদ্বীপের টিম থেকেও গেছিলেন। এবার তাদের মধ্যে বেশিরভাগটাই সবাই ছেলে ছিল। তো আমরা চাইনি যে ওনার সাথে এরকম আননোন কোনো পার্সনকে রুমে অ্যালট করতে। তো সেই অনুযায়ী ওনাকে একটা সিঙ্গেল রুম প্রোভাইড করা হয় এবং উনি একাই থাকছিলেন। আর অদ্ভুতভাবেই সেদিন দুপুরবেলা থেকেই সেই মহিলা, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, উনি বারবার বলছিলেন যে আমার না ঠিক একা থাকতে ভালো লাগছে না এখানে, আমার খুব গা ভারী ভারী ফিল হচ্ছে। ব্যাপারটা আমরা অতটা সিরিয়াসলি নিইনি, কারণ আমরা ভেবেছিলাম যে এরকম একটা জায়গায় এসছে, যেহেতু আমরা হরর ক্রিয়েটার এবং আমরা যেহেতু একটা হরর পডকাস্টের জন্যই এসছি, তাই উনি হয়তো সাইকোলজিক্যালি এরকম কিছু ভাবছেন। আমরা ওনাকে বললাম আপনি থাকুন, আপনার ওপরের রুমেই আমরা রয়েছি, তো কোনো অসুবিধা হলে একবার ডাকবেন, আমরা চলে আসব। তো সেই মতো সব কিছুই চলছিল। রাত্রেবেলায় ডিনার আমরা শেষ করলাম। ডিনার শেষ করার পরে সবাই যখন সবার রুমে চলে যায়, আমরা 5 জন গিয়ে পৌঁছে যাই শান্তদ্বীপের রুমে। কারণ শান্তদ্বীপের রুমটা একদম কর্নারে ছিল। আমরা জানি আমরা যদি আড্ডা দিই, গল্প করি, রাত্রেবেলায় কথা বলি, তাতে আমাদের আশেপাশের রুমে কারোর কোনো রকম সমস্যা হবে না। এই ভেবে আমরা রাত্রেবেলায় পৌঁছে গেলাম শান্তদ্বীপের রুমে। বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম, বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, মানে ভীষণ মজা করছিলাম, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরের দিন অডিয়েন্সের সাথে আরও কিভাবে ইন্টারঅ্যাক্টিভ পডকাস্ট করা যায় সেই নিয়ে আমরা প্ল্যানিং করছিলাম। আরও কিভাবে যারা গেছিল, মানে যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বা শ্রোতা বন্ধুরা আমাদের সাথে গেছিল, তারা আরও কিভাবে বেশি মজা করতে পারে, যাতে এই ট্রিপটা তাদের জন্য বেশ মেমোরেবল হতে পারে, আমরা সেই সব প্ল্যানিংই করছিলাম। এমন সময়, আমার সময়টা এখনও পিন পয়েন্ট মনে আছে, রাত্রি 1:40 বাজে। দেবদীপদা হঠাৎ করেই আমাকে বলল যে চলো অরিত্র, ব্যালকনিতে যাই, গিয়ে একটা স্মোক করে আসি। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে। তো শান্তদ্বীপ স্মোক করে না, তো শান্তদ্বীপ রুমেই ছিল। আমার ওয়াইফ এবং ওর ওয়াইফ দুজনের মতন গল্প করছিল, শান্তদ্বীপ ফোন টোন কিছু একটা ঘাঁটছিল। আমি আর দেবদীপদা ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। আমরা সিগারেট ধরাই, সিগারেট ধরিয়ে দুজনের সাথে কথা বলছিলাম, বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। যে দেখো, যেই পাহাড় দিনের বেলায় এতটা সুন্দর, সেই পাহাড়টাই রাত্রেবেলায় কতটা ভয়ানক হতে পারে না। কারণ চারদিক এতটা ডার্ক, অন্ধকার, মানে পুরো হোমস্টের ইলেকট্রিসিটি তখন শুধুমাত্র ইনভার্টারের সাহায্যে চলছিল, কারণ লোডশেডিং হয়ে গেছিলো। যখন সন্ধেবেলায় আমরা বললাম না যে ওই কারেন্ট অফ হয়ে গেছিলো, ঠিক আছে, তারপরেই কিন্তু লোডশেডিং হয়ে যায়। আর তারপর পুরো জিনিসটাই কিন্তু ইনভার্টারের আলোতে মানে ইনভার্টারের পাওয়ারে চলছিল। তো যখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, মানে একটা আবছা, একটা আলো আঁধারির একটা আভাস বোঝা যাচ্ছে। বেশ ভয়ানক একটা পরিবেশ কিন্তু সেখানে সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি তখনও জানতাম না, বা আমরা কেউ তখনও বুঝতে পারিনি যে ঠিক এর পরের মুহূর্তে আমাদের সাথে কি ঘটতে চলেছে। দেবদীপদার সাথে কথা বলতে বলতে আমি স্মোক করছিলাম। হঠাৎ করেই আমি ফিল করি যে আমার যে এই আই ভিশনটা আছে না, এই আই ভিশনে কিছু একটা অবজেক্ট খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। মানে ধরো, আমি যদি এইভাবে দেবদীপদার সাথে কথা বলি, এইখানে আমি দাঁড়িয়ে আছি, দেবদীপদা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি ঠিক এই দিকটাতে, বেশ কিছুটা দূরে, এই দিকটাতে কিছু একটা মুভমেন্ট করছে বা নড়াচড়া করছে। আমার না ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। আমি স্মোক করতে করতেই এবং দেবদীপদার সাথে কথা বলতে বলতেই জাস্ট মাথাটা একবার বাঁদিকে ঘুরিয়েছি। হয়তো বললে বিশ্বাস করবে না, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার থেকে ঠিক 30-40 মিটার দূরে, মানে আমি এক্স্যাক্ট দূরত্ব বলতে পারবো না, আমার থেকে ঠিক 30-40 মিটার দূরে আমি দেখছি একটা আলোর রিফ্লেকশন পড়েছে জায়গাটায়, এবং সেই যে রিফ্লেকশনটা পড়েছে তার মাঝখানে তার থেকে ঠিক একটু সাইডে একটা ছায়া আমি দেখতে পাচ্ছি। আমি তখনও ফিগার আউট করে উঠতে পারিনি যে ওই সাদা আলোর মধ্যে ওটা কিসের ছায়া। আমি না ততক্ষণে ভুলে গেছি দেবদীপদা আমাকে কি বলছে বা কি বলছে না।
আর আমার স্মোক করার স্পিড ততক্ষণে বেড়ে গেছে। মানে হঠাৎ করেই এরকম একটা জিনিস আমি দেখেছি না, আমি জাস্ট একটু থতমত খেয়ে গেছিলাম। আমি না কনসেন্ট্রেটলি ওই দিকে তাকিয়ে থাকি। বেশ কিছুক্ষণ পর আমি ফিগার আউট করি যেই ছায়াটা আমি দেখছি ওটার কিন্তু স্ট্রাকচারটা একটা হিউম্যান বডির মতো, জাস্ট স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার কনসেন্ট্রেশন তখন কিন্তু পুরোপুরি ওই দিকেই স্ট্রেক্ট। আমি কনস্ট্যান্ট সেই দিকে তাকিয়ে রয়েছি। আমি দেখছি কনস্ট্যান্ট সেই ছায়ামূর্তি বা সেই শ্যাডো একভাবে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো নড়াচড়া নেই, কিচ্ছু নেই। আমি ভাবলাম যে কেউ হয়তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট আমার একটা ভুল হয়েছিল ওই সময়। আমি ভেবেছিলাম আমাদের হোমস্টের যে কিচেনের স্ল্যাবটা রয়েছে, মানে যেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে হোমস্টের কিচেনটাতে ঢুকতে হয়, ওটা হয়তো ওই স্ল্যাবের ওপরেই কিচেনের আলোটা পড়েছে, আর ওখানে কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে যারা আমাদের হোমস্টেরই লোক। আমি না ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামাইনি বা অতটা মাথা লাগাইনি। আমি আবার দেবদীপদার সাথে কথা বলতে শুরু করে দিলাম। কথা বলতে 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 আবার আমি ফিল করলাম যে আমার যে এই সাইড ভিউ যে মানে আই ভিশনটা, সেখানে কিছু একটা ডিস্টারবেন্স আবার ক্রিয়েট করছে। আমি ইনস্ট্যান্ট মাথাটা ঘোরাই এই দিকে। মাথাটা ঘুরিয়ে আমি যেটা দেখতে পাই ভাই, তার জন্য না আমি লিটারেলি কোনোভাবে প্রিপেয়ার ছিলাম না। আমি দেখি যে শ্যাডোটা দাঁড়িয়েছিল সেই শ্যাডোটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক কনস্ট্যান্টলি মুভ করছে। এটা দেখে না আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। আমি জানি না আমি এখন কিভাবে বলছি, বাট দ্য মোমেন্ট আই স দিস, আমার হাত পা লিটারালি ঠান্ডা হয়ে গেছিল। আর এই কারণেই ঠান্ডা হয়েছিল কারণ যতটা ফাস্ট ওই শ্যাডোটা মুভমেন্ট করছিল, কোনো সাধারণ মানুষের পক্ষে অতটা তাড়াতাড়ি নড়াচড়া করা কোনোভাবে পসিবল না এক জায়গা থেকে আর একটা জায়গায়। আমি জাস্ট থতমত খেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। একটা টাইমের পর আমার হঠাৎ করেই কেন জানি না মনে হচ্ছিল যে ও যেভাবে এদিক ওদিক মুভমেন্ট করছে ওই শ্যাডোটা, কোনো না কোনোভাবে সেটা হয়তো আমার সামনে চলে আসতে পারে। এটা একটা মাইন্ড ইলিউশন। আমার মনে হয় যে এটা হয়তো আমি ভাবছিলাম যে ও হয়তো আমার সামনে চলে আসতে পারে। আমি তখনও ভাবছি যে আমি হয়তো ভুল দেখছি, বা এটা হয়তো কোনো রকমভাবে আমি হ্যালিউসিনেট করছি অন্ধকারের মধ্যে, যেহেতু একটা আলোর আভা পড়েছে। আলোর আভাটা পড়েছিল এটুকু তো আমি 200% শিওর। তো আমি না সব কিছু মানে ওটা দেখেও আমি ভাবছি এটা যে ওটা আনন্যাচারাল কোনো কিছু নয়, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি এটাও আবার তার সাথে সাথে ভাবছি যে না না না, যেটা হচ্ছে সেটা ন্যাচারাল নয়। হয়তো নিচের যে দিদি দুপুরবেলা থেকে ভয় পাচ্ছিল, আর আমি যেহেতু এই মুহূর্তে একটা ভৌতিক ঘটনা শেয়ার করে এসেছি, এটা হয়তো আমার মাইন্ডে একটা হ্যালিউসিনেশন হচ্ছে, বা আমার ব্রেনে কোনো হ্যালিউসিনেট করছে কোনো কিছু, যেটা থ্রুতে আমি এই সমস্ত কিছু ভাবছি। ওটা কোনো কিছুই নয়। এটা ভাবাই হয়তো আমার সব থেকে বড় ভুল ছিল। আমি আবার দেবদীপদার সাথে না কথা বলছি। আমি কোনো না কোনোভাবে ওই দিক থেকে এবার কনসেন্ট্রেশনটাকে সরানোর চেষ্টা করছি। বাট তোমরা বিশ্বাস করো, আমি এমন কিছু দেখেছিলাম ওখানে, ওই যে মুভমেন্ট, মনে কেউ যখন হাওয়াতে মুভমেন্ট করে না, যদি কোনো পুতুলকে তোমরা হাওয়াতে দোলাতে থাকো, সেই পুতুলটা ঠিক যেরকমভাবে নড়বে, আমি দেখতে পাচ্ছিলাম ওই শ্যাডোটা ঠিক ওরকমভাবেই নিজের মতন করে মুভমেন্ট করছে। একবার ডান দিক থেকে বাঁ দিক, একবার বাঁ দিক থেকে ডান দিক, একবার ডান দিক থেকে বাঁ দিক, আর একবার বাঁ দিক থেকে ডান দিক, কনস্ট্যান্টলি এরকমভাবে মুভ করছিল। আমি সাথে সাথে মাথাটা ঘুরিয়ে দেবদীপদার সাথে কথা বলতে শুরু করে দিই। তখনও স্মোক করছি। হঠাৎ করে আমার ফিল হয় সেই ব্যালকনিতে আমি আর দেবদীপদা একা নই, আরও কোনো একটা কারোর প্রেজেন্স সেই মুহূর্তে আমি ফিল করতে পারছিলাম। আমি সরাসরি দেবদীপদাকে জিজ্ঞেস করি, দেবদীপদা তুমি কি এখানে কিছু বুঝতে পারছো? দেবদীপদা আমাকে বলে, কেন অরিত্র, কি হয়েছে বলো? আমি বলি, তুমি নিজে কি কিছু বুঝতে পারছো? আমার মনে হয় দেবদীপদা তখন বুঝতে পেরেছিল আমি কি বলতে চাইছি। বলছে, তুমি যেটা ভাবছো আমিও কি সেটাই ভাবছি, মানে আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? আমি শুধু বারবার একই কথা রিপিট করি যে দেবদীপদা তুমি কি এখানে আনন্যাচারাল আনক্যানি কোনো কিছু ফিল করতে পারছো, কোনো কিছু বুঝতে পারছো? দেবদীপদা আমাকে বলে, আমাকে একটু সময় দাও। বলে দেবদীপদা চোখ বন্ধ করে কিছু হয়তো একটা ভাবছিল, বা কিছু ফিল করার বা কোনো ভাইব্রেশনকে ফিল করার চেষ্টা করছিল। এমন সময়
আমি ফিল করি আমাদের ব্যালকানির ঠিক ফ্রন্ট কর্নারের যে রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেই রুমটার সামনে কোনো একটা মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সরে গেল, এটা আমি ফিল করি। আমি না নিজেকে আটকাতে পারিনি ওইদিকে দেখার জন্য, সিরিয়াসলি বলছি, আমি নিজেকে আটকাতে পারিনি। একদিকে আমি চাইছিলাম না ওদিকে দেখতে, আর একদিকে আমি নিজেকে আটকাতেও পারছিলাম না। আমি ঘাটটা ঘোরাই, আমি আস্তে আস্তে ঘাটটা ঘোরাই সেই দিকে। বিশ্বাস করবেন এরপর আমি কি দেখেছিলাম? আমি দেখতে পাই যেই শ্যাডো ফিগারটাকে আমি 20 থেকে 30 মিটার ডিস্টেন্সে বা 30 থেকে 40 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, দ্য সেম শ্যাডো ফিগার ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার ইন আওয়ার ব্যালকনি। আমাদের ব্যালকনির ওই কর্নারে সেই শ্যাডো ফিগারটা দাঁড়িয়ে রয়েছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, আমার রীতিমতো হাত পা কাঁপতে থাকে। আমি সিগারেটটা না ওই ব্যালকনির যে কাঠামোটা ছিল তার মধ্যে ঘষে নিভিয়ে ফেলে দিয়ে দেবদীপদাকে কিছু না বলেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যাই। শান্তদীপ আমায় জিজ্ঞেস করে, কি হয়েছে অরিত্র? বলছি, ভাই কিছু একটা আছে এই হোমস্টেতে। ও বলছে, কি তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? ভৌতিক ঘটনা শুনিয়ে এসে, ভূতের গল্প শুনিয়ে এসে তুমি এখানে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছো? আমি বলছি, না এরকম কোনো কিছু না, বাইরে কিছু একটা আছে। ততক্ষণ দেবদীপদা কিন্তু ঘরের ভেতর চলে আসে। কি হয়েছিল অরিত্র, কি হয়েছে? তুমি এরমভাবে চলে এলে কেন? তুমি সিগারেটটা নিভিয়ে দিলে কেন? বলছি, দেবদীপদা তুমি একটু সোজা গিয়ে দেখো ওখানে কিছু আছে নাকি। ভাই দেবদীপদার হয়তো আমার থেকেও অনেক বেশি সাহস। আমি এত ভৌতিক ঘটনা শুনেছি, এত কিছু কেস ফেস করেছি। ওই দিন কিন্তু আমি আবার ফিল করি যে আমরা যতই বলি না যে এত ঘটনা শুনতে শুনতে এখন আর ভয় লাগে না, দ্যাট ডে আই রিয়েলাইজড ডর সবকো লাগতা হ্যায় গলা সবকা সুখতা হ্যায়। সেরকম পরিস্থিতিতে পড়লি এমন একটা অবস্থা হয়েছিল না, আমি রুমের বাইরে বেরোতে পারছিলাম না। বাট স্টিল তখনও আমার মাথার মধ্যে এটাই চলছিল যে আমি হয়তো হ্যালিউসিনেট করছি, আমি হয়তো ভুল কিছু দেখছি অন্ধকারের মধ্যে, আমি হয়তো এমন কিছু দেখছি যেটা ওখানে ঘটছেই না। দেবদীপদা রুমের বাইরে যায়, রুমের বাইরে থেকে প্রায় 5-7 মিনিট পর ঘুরে আসে। আমি যেতেও চাইছিলাম, কিন্তু আমাকে শান্তদীপের ওয়াইফ এবং আমার ওয়াইফ দুজন মিলেই আটকে দেয় যে না, তুমি যখন এতটা ভয় পেয়েছো তোমাকে যেতে হবে না। আমি যাচ্ছি না। আচ্ছা, ফ্ল্যাশ অন করবো? না না, তুমি দেখাও, জাস্ট দেখালে তো বুঝতে পারবে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ডই অন্ধকার। এবার এই জায়গাটাতে আমরা কিছু নেগেটিভিটি ফিল করেছি, যেটা আপনাদেরকে বোঝানো এখন সম্ভব না, কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ। অর্থাৎ মানে এই জায়গাটা হচ্ছে একটা বারান্দার একটা করিডোর। আপনারা দেখুন, এখানে একটা জানলা দেখা যাচ্ছে, তারপরে এখানে পুরো লম্বা একটা বারান্দা। তো এই জায়গাটা কিন্তু প্রচণ্ডই নেগেটিভ। এখানে কিন্তু একজনকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি এবং সেটা খুবই মানে আনকানি একটা ফিলিং আমাদের হয়েছিল। এই দেখুন আপনারা, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গেলে শান্তদীপ বলছিল যে তুমি কি ক্যামেরাটা নিয়ে যাবে একবার, তুমি কি একবার ভিডিওটা রেকর্ড করে আনবে। তো আমার সত্যি কথা বলতে সাহস ছিল না। হ্যাঁ, আমি যেতে চাইছিলাম শুধুমাত্র দেবদীপদা একা গেছে বলে। বেশ কিছুক্ষণ পর দেবদীপদা ঘুরে এসে এমন একটা প্রশ্ন করে যেটা শুনে আমি বেশ শকড হয়ে যাই। দেবদীপদা আমাকে বলে, মানে আমাকে না, শান্তদীপকে কথাটা জিজ্ঞেস করে, কাল একবার হোমস্টের অথরিটিকে জিজ্ঞেস করো তো যে এই জায়গা থেকে কি কখনো কোনো সুইসাইড হয়েছিল। শান্তদীপ বলে, তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? বলছে, তুমি একবার জিজ্ঞেস করো, কারণ ব্যালকনির ফ্রন্ট কর্নারের ভাইব্রেশনটা কিন্তু আমার ঠিক লাগলো না। কিছু হলেও এখানে হতে পারে, হয়তো অরিত্র যেটা ফিল করেছে আমি সেটা এই মুহূর্তে বুঝতে পারিনি, কিন্তু যখন আমি ওই ব্যালকনির ফ্রন্ট কর্নারে গেলাম সেখানে গিয়ে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে গা ভারী হয়ে এসছে। তুমি একবার হোমস্টের অথরিটিকে জিজ্ঞেস করো। হ্যালো, ডিরেক্ট অরিত্রকে দিয়ে শুরু করছি। তার কারণ হচ্ছে অরিত্র এমন একটা জিনিস দেখেছে। আমরা আছি এখন কোথায় অরিত্র? কালিম্পং এর রিসর্ট। আমরা কি করতে এসেছি? আমরা এখানে হরর পডকাস্টের শুটে এসেছি। আমাদের সাথে একই সাথে আড্ডা দিচ্ছিল হচ্ছে দেবদীপ দা, ওদিকে অরিত্রর ওয়াইফ, ওদিকে আমার ওয়াইফ। যাই হোক, আমরা
বাইরে থেকে এইমাত্র কি দেখলাম, মানে বাইরে যখন দরজাটা খুললাম একটা কারণে, কি দেখলাম? তো আমি আর দেবদীপদা আস্তে সাইলেন্ট। বেসিক্যালি বাইরে বেরিয়েছিলাম স্মোক করার জন্য। তো স্মোক করার সময় মোটামুটি ঠিক 50 মিটারের ডিস্টেন্সে আমি নোটিস করি যে কোনো একটা শ্যাডো যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার সাইড চেঞ্জ করছে, মানে নিজের স্থান পরিবর্তন করছে। প্রথমে আমি ভাবলাম আমার চোখের ইলিউশন বা আমার কোনো একটা ভুল হচ্ছে, বাট আমি অনেকক্ষণ ধরে দেখার পর কোথাও না কোথাও আমার খুব গা ভারী হয়ে এসছে এবং সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমার গুজবাম্পস দিচ্ছে। আমি সিগারেট ফেলে দিয়ে চলে এসেছি লিটারালি। আমার এরকম ভয়, এই আমরা আজকে হরর পডকাস্ট করেছি, এই পডকাস্টে এত ঘটনা বলেছি, কোনো রকম কিছু এরকম আনক্যানি ফিল হয়নি যতটা আনক্যানি ফিল আমার এই মুহূর্তে হলো। দীপদা তুমি বলো। ভাইব্রেশনটা অবশ্যই নেগেটিভ, মানে কিছু তো একটা প্রবলেম আছে, সেটা আরেকটু স্টাডি করলে বোঝা যাবে। তুমি কিছু ফিল তো করেছো তাহলে? ফিল করেছি বলতে একটা নেগেটিভ ভাইব্রেশন এসছে, এবং যতদূর মনে হচ্ছে কোনো একটা সুইসাইড কেস বা আত্মহত্যা যেটাকে আমরা বলি, সেরকম কিছু একটা এনার্জি এখানে রয়েছে। এই যে বললাম না একটা কথা, যে আমি যখন ওখানে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখছিলাম, সেখানে আমার মনে হচ্ছিল যে এই কিচেনের যে স্ল্যাবটা রয়েছে, স্ল্যাবের ওপর আলোটা পড়েছে। ততক্ষণ অবধি না ব্যাপারটা ঠিক ছিল যতক্ষণ আমি এই জিনিসটা ভাবছিলাম। এরপর কি হয় সেটাও আমি বলছি। তো সেই রাত্রে আমরা ডিসাইড করি আমরা আর কেউ আমার রুমে যাব না, মানে পুরো রাতটাই আমরা শান্তদ্বীপের রুমে কাটাবো। শান্তদ্বীপের রুমে কাটিয়ে দেন সূর্যের আলো ফুটলে তারপর আমরা যাব ওই রুমে। তো আমরা গল্প করি, আড্ডা দিই। দেবদীপদা মানে নিজের রুমে যেতে চাইছিল, বাট আমরা যেতে দিইনি। তো আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, দিতে যখন 4:30 বাজে, তখন দেখছি যে হালকা হালকা সূর্যের আলো ফুটেছে। বাট তখনও আমাদের সাহস হয়নি রুম থেকে বেরোনোর। কারণ হয়তো এটা অনেকে মনে হবে যে বানিয়ে বলছি, অনেকের মনে হতে পারে যে এরকম হতেই পারে না, বাট ওই মুহূর্তে ওই রাত্রে যেটা আমার সাথে ঘটেছিল সেটা কিন্তু কোনো রকমভাবেই আমি কোনো রকম মিথ্যে কিছু বলছি না, বা আমি ওই মুহূর্তে শান্তদ্বীপ বা দেবদীপদা বা আমার ওয়াইফ ওদেরকেও আমি কোনো রকম মিথ্যে কিছু বলিনি। ভোরটা যখন আরেকটু গড়ালো, মানে সূর্যের আলোটা যখন আরেকটু ফুটলো, আলো যখন আরেকটু বাড়লো, আমরা তখন ডিসাইড করি যে আমরা এবার আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নেব, একটু ঘুমোবো। যখন বেরিয়েছি না রুম থেকে, তখন যে দৃশ্যটা আমি দেখি আমার পুরো ক্যালকুলেশনকে বদলে দেয়। আমি দেখছি মানে রুম থেকে বেরোনোর পর আমি ঠিক সেই অ্যাঙ্গেলেই তাকিয়েছি যেখানে গতকাল রাত্রেবেলায় আমি ওরকম দৃশ্যটা দেখেছিলাম, যেখানে আমি ওই মুভমেন্টটা দেখেছিলাম। রুম থেকে বেরিয়েই আমার চোখ যায় ঠিক ওই জায়গাটায়। সেই মুহূর্তে আমি যেটা দেখলাম সেটা হলো ওখানে কোনো স্ল্যাবই নেই, কোনো কিচেনের স্ল্যাবই নেই। ওখানে কোনো রকমভাবে একটা সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকা সম্ভবই নয়। যেই জায়গাটা আমি দেখেছিলাম বা যেই অ্যাঙ্গেলে আমি তাকিয়েছিলাম সেটা জাস্ট একটা ফাঁকা জায়গা, শুধুমাত্র গাছ রয়েছে ওখানে, আর কিচ্ছু নেই। আর মাটি থেকে ওই জায়গার উচ্চতা কম করে হলেও 6,500 থেকে 7,000 ফিট, যেখানে কোনো সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকা পসিবল তো নয়, কোনো জন্তু জানোয়ারেরও ওখানে দাঁড়িয়ে থাকা পসিবল নয়। আর পাইন গাছের ওপর কোনো জন্তু জানোয়ার ওঠে না, যেই গাছ এতটা উঁচুতে যার মাথা অবস্থিত। যেই গাছের মাথা এতটা উঁচুতে, সেখানে আমি এক্সপেক্ট করতে পারি না কোনো সাধারণ জঙ্গলি বা জন্তু জানোয়ার সেখানে গিয়ে উঠবে। আর কোনো জন্তু জানোয়ারের বডি শেপ কখনো হিউম্যান ফিগারের মতন হতে পারে না। সব থেকে বড় কথা, আমি যেটা কিচেনের স্ল্যাব ভাবছিলাম সেটা ওই জায়গার থেকে কম করে হলেও 10-20 মিটার ডিস্টেন্সে, যেটা রাতের অন্ধকারে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। আমার না একটা ধাক্কা লাগে ওই মুহূর্তে, একটা ঝটকা লাগে আমার, যে তাহলে কি যেটা দেখেছিলাম সেটা সত্যি? আর যদি আমি হ্যালুসিনেটও করি তাহলে আমি এতটা ভয় পেলাম। এই যে ভুলগুলো বা এই যে চিন্তাভাবনাগুলো আমার মনের মধ্যে সৃষ্টি হচ্ছিল না, এই সব চিন্তাভাবনাগুলো ভেঙে যায় বা এই ভুলগুলো আমার ভেঙে যায় এর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর। তখন তো সেই মুহূর্তের মতো আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি। এরপর যখন ডাক আসে না ব্রেকফাস্টের জন্য, যখন আমরা আবার সেই কিচেনে যাই,
সেখানে গিয়ে জানতে পারি গতকাল রাত্রে শুধু আমি একা নয়, অনেকেরই এরকম অনেক কিছু ফিল হয়েছে যেগুলো ভীষণভাবে আনন্যাচারাল। আমাদের যে সাবস্ক্রাইবারেরা গেছিল তাদের মধ্যে 5 জনের একটা গ্রুপ ছিল যারা একটা রুমে ছিল, এবং বাকি আরও 3-4 জন ছিল। কেউ কেউ সিঙ্গেল রুমেও ছিল, কেউ কেউ 2 জন মিলেও একটা রুমে ছিল, আরও 1-2 জন আরও একটা অন্যান্য রুমে ছিল। কারণ আমাদেরকে 2টো কটেজ দেওয়া হয়েছিল, একটা আমরা যেটায় ছিলাম আর একটা সেখান থেকে 10-20 পা হেঁটে গিয়ে আর একটা কটেজ দেওয়া হয়েছিল। তো ওই যে 4-5 জন যে সাবস্ক্রাইবার যে রুমটায় ছিল তাদের মধ্যে একজন হঠাৎ করেই রাত্রি যখন 2:15 কি 20 বাজে দেখতে পায় তার জানলার বাইরে, মানে তার রুমের জানলার বাইরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তো আরও একটা রুমে যে সমস্ত সাবস্ক্রাইবাররা ছিল তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম বিজয়ন। তো ও যে শ্যাডোটা দেখেছিল সেই শ্যাডোটার, ওর কথা মতন সেই শ্যাডোটার নাকি চেহারার আকৃতি অনেকটাই বিজয়নের মতন। ও বারবার ভেতর থেকে আওয়াজ দিতে থাকে, বিজয়ন তুমি কি বাইরে দাঁড়িয়ে আছো? বাইরে দাঁড়িয়ে থেকো না, বৃষ্টি পড়ছে, তুমি ভেতরে আসো। দেখছি কোনো রেসপন্স আসছে না, সেখান থেকে কোনো রেসপন্স নেই। ও ভাবে যে এই বৃষ্টিতে আমি তো বাইরে বেরোবো না, তাহলে আমি বিজয়নকে ফোন করি, হয়তো ও শুনতে পাচ্ছে না। তো সেই ছেলেটা বিজয়নকে ফোন করে। বিজয়ন ওকে যে রেসপন্সটা করে যে কি হয়েছে, এত রাতে ফোন করেছো কেন, কোনো কিছু দরকার আছে? তখন ও বলে যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, তুমি ভেতরে এসো। ফোনের উল্টো পার থেকে বিজয়নের কি আনসার ছিল শুনবে? আমি কোথায় বাইরে দাঁড়িয়ে আছি, আমি তো আমার রুমে রয়েছি। তো যে তার নিজের রুমের বাইরে ওইটা দেখতে পাচ্ছিল না, সে তখন চমকে ওঠে, কারণ বাকি 5 জন ওখানেই দাঁড়িয়ে রয়েছে। মানে বাকি 5 জন ওই রুমের মধ্যেই রয়েছে, বিজয়ের নিজের রুমে। বাকি যে সাবস্ক্রাইবারে ছিল তারা কিন্তু ছিল আমাদের হোমস্টেতে, মানে আমাদের নিচের ফ্লোরে, সেই মহিলার পাশের রুমটাতে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ওদের হোমস্টেতে আর বাকি কেউ নেই, তাহলে তাদের রুমের বাইরে কে দাঁড়িয়ে রয়েছে এটা ভেবেও যখন জানলার দিকে তাকায় দেখে ওখানে আর কেউ নেই। মানে বুঝতে পারছো ঠিক ওই মুহূর্তে এই ছেলেটার কি ফিল হয়েছে? ভাই ও মারাত্মক ভয় পেয়ে যায়, সারাটা রাত ওরা শুতে পারেনি। এটা তো গেল আরও একটা ঘটনা। এই সব ঘটনাগুলো নিয়ে যখন আমরা ডিসকাস করছি, ঠিক সেই মুহূর্তে হোমস্টের কিচেনে যে কুক ছিল সেই ছেলেটা দেখলাম আমাদের সবার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। আমরা না জাস্ট একটু অবাক হয়েছিলাম যে ও হঠাৎ করে আমাদের মাঝখানে এসে কেন দাঁড়িয়ে রয়েছে। আমরা কিছু বলতে যাওয়ার আগেই ও হঠাৎ করে আমাদেরকে বলে, দাদা গতকাল রাত্রে শুধু তোমরা নয়, আমার সাথেও না বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আমরা না জাস্ট অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিলাম। আরও অবাক হয়েছিলাম এই কারণে যে আমরা তো না হয় বাইরে থেকে এসেছি, আমরা হরর পডকাস্ট করেছি, আমাদের মাথার মধ্যেই এই জিনিসগুলো ঘুরছিল, তো ও কেন এই ধরনের কথা বলছে? আমি ভীষণ এক্সাইটেড হয়ে ওকে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার সাথে, মানে তুমি এই কথা কেন বলছো? ও যে কথাটা বলল না, এতে আমাদের মধ্যে প্রত্যেকে যারা ছিল তারা সবাই জাস্ট শকড হয়ে যায়। বলছে গতকাল রাত্রেবেলায় তোমরা যখন সবাই ডিনার করে চলে গেলে আর তোমার অর্ডার দেওয়া চিকেন পকোড়াটা যখন আমি পাঠিয়ে দিলাম, তারপর আমরা আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম। ঠিক 1:30 থেকে 1:45 এই যে সময়টা, এরকম সময় হঠাৎ আমার মনে হয় যে আমি যে চাদরটা গায়ে দিয়ে শুয়ে রয়েছি সেটা কেউ টেনে সরিয়ে দিচ্ছে। প্রথমটা ব্যাপারটা আমি অতটা কিছু বুঝতে পারিনি। আমি চাদরটা আবার ঠিক করে পুরো চাদর মুড়ি দিয়ে, মানে ও নিজেকে পুরো ঢেকে নিয়েছিল, তো পুরো চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম। এর ঠিক 10 থেকে 15 মিনিট পর ও ফিল করে ওর চোখ বন্ধ থাকা অবস্থায় কেউ পুরো হ্যাচকা টান মেরে চাদরটাকে ওর গা থেকে টেনে সরিয়ে দিল। ও যখন চোখটা খোলে ও দেখতে পায় সেই চাদরটা ওর গায়ে নেই, চাদরটা পড়ে আছে মাটিতে। ও ভীষণ ভয় পায় এবং সেই মুহূর্তে ও বিছানা ছেড়ে উঠে কিচেনে গিয়ে বসে থাকে, এবং সারাটা রাত নাকি সেই ছেলেটা ঘুমোতে পারেনি এবং সারাটা রাতও জেগেছিল। তো ওই মুহূর্তে না আমরা সবাই এতটাই অবাক হয়ে গেছিলাম যে প্রত্যেকেই প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখছিলাম, আর এটা রিয়েলাইজ করছিলাম যে তার মানে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছিল,
সেগুলো কোনোটাই আমাদের ইলিউশন বা আমাদের কোনোটাই হ্যালিউসিনেশন নয়, কোনোটাই মানে চিন্তা ভাবনার বিষয় নয়, সেগুলো অ্যাকচুয়ালি ঘটছিল। আমরা সাথে সাথে হোমস্টে অথরিটির যে দুজন ছিল, মানে যারা লিজে নিয়েছিল বা ওনার কেউ একটা হবে, তো ওদের সাথে গিয়ে তখন আমরা কথা বলি যে আচ্ছা এই হোমস্টেতে কি কোনো প্রবলেম আছে। আমিও গেছিলাম, শান্তদীপও গেছিল, ইনফ্যাক্ট আমাদের 2-3জন সাবস্ক্রাইবারও ছিল আমাদের সাথে। তখন ওরা খোলাখুলি একটা কথা বলে যে দেখুন দাদা, পাহাড়ি এলাকায় এরকম ঘটনা আকছার ঘটে, কিন্তু এই হোমস্টেটাতে কোনো সমস্যা নেই, এই হোমস্টেতে ন্যাচারালি কিছু ঘটে না। কিন্তু আপনারা যদি সত্যিই জানতে চান যে এখানে কোনো সমস্যা আছে কি না, তাহলে এই হোমস্টের গেট থেকে বেরিয়ে আপনারা যে বাঁ দিকে যাচ্ছেন, সেখানে পাহাড়ের একদম গায়ে যে হোমস্টেটা রয়েছে সেটা বিগত 4 মাস ধরে বন্ধ পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে, কি কারণে পড়ে রয়েছে, তার কোনো রকম প্র্যাকটিক্যাল রিজন কেউ জানে না। তবে এই যে এরিয়ার, এই যে ঋষভের এই এরিয়ার লোকাল কোনো মানুষ, কারণ ওখানকার বেশিরভাগ মানুষই হোমস্টের কেয়ারটেকার হিসেবে কাজ করে, বিভিন্ন হোমস্টেতে কাজ করে, কেউ রান্নার কাজ করে, প্রচুর মানুষ আছে, তারা নাকি কেউ সেই হোমস্টেটাতে রাত্রেবেলায় থাকতে চায় না। হোমস্টেটার নাম আমি বলছি না, কারণ এক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, কিন্তু তোমরা যদি স্নোভিউ হোমস্টে কোনোদিন ভিজিট করো, তার আশেপাশেই তোমরা দেখতে পাবে একটি হোমস্টে আছে যেটা একদমই পাহাড়ের গায়ে, যেই হোমস্টের গা দিয়ে তোমার হচ্ছে তারের বেড়া করা রয়েছে। এই হিন্টসটুকু কাজে লাগিয়ে তোমরা যদি খুঁজে নিতে পারো, তোমরা আরামসেই কিন্তু হোমস্টেটা দেখতে পাবে। তো ওদের বক্তব্য অনুযায়ী এখানকার লোকমুখে প্রচলিত যে ওই হোমস্টেটা নাকি হন্টেড, ওই হোমস্টেটায় নাকি এমন কিছু ঘটনা ঘটে যেই কারণে ওখানকার লোকজন রাত্রেবেলায় ওই হোমস্টেতে থাকতে চায় না। এবং রিসেন্টলি বিগত 3 মাস ধরে সেই হোমস্টেটা নাকি নতুন কোনো ওনারেরাও লিজ নিচ্ছে না। তো এইটুকু ঘটনা আমরা সেদিন জানতে পারি। ওরা আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি যেতে চাও আজকে রাত্রেবেলায় ওই হোমস্টেটাতে, তাহলে আমরা একটা ব্যবস্থা করিয়ে দিতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঋষভে একদিনই থাকার ছিল, একদিনই শিডিউল ছিল, পরের শিডিউলটা আমাদের ছিল ইচেগাঁওতে। তো আমরা না কোথাও খুব একটা অদ্ভুত ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ওই সকালবেলাটায়, যে গতকাল রাত্রে আমাদের সাথে হলোটা কি ঘটলো এমন, মানে আমরা কোনো কিছু রিলেট করতে পারছিলাম না, কোনো কিছু কানেক্ট করতে পারছিলাম না, যে ওই সময় আমার সাথে একটা ঘটনা ঘটছে, ওই সেম টাইমে আমাদের পাশের কটেজে যারা ছিল, যেই সাবস্ক্রাইবার বন্ধুরা ছিল, তাদের সাথে একটা ঘটনা ঘটছে। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম হোমস্টের কিচেনে যে কুক ছিল তার সাথেও কোনো না কোনো একটা ঘটনা ঘটেছে। এটা যখন ভাবছি আমরা, মানে আমাদের একটা এমন একটা আনক্যানি, একটা এমন ক্রিপি একটা ফিল আসছিল না, কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি এই হোমস্টেটা আমরা ছেড়ে বেরোবো। তো সেই মতন আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পর আমরা হোমস্টেটা যখন ছাড়ি তখন সময় যদি খুব ভুল না করি সকাল 11টা 11:30 হবে। এরপর আমরা আবার গাড়িতে উঠে আবার সেই বৃষ্টি ভেজা পথ দিয়ে গাড়িতে করে আমরা পৌঁছই ইচেগাঁওতে। এখানে যদিও সেরকম কোনো কিছুই ফিল আমরা করিনি, এরকম কোনো কিছুই অদ্ভুত ফিলিংস আমাদের হয়নি, কারণ ইচেগাঁও এই ট্রিপটার সব থেকে মেমোরেবল মোমেন্টস আমাদেরকে গিফট দিয়েছে। এতটা সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর দৃশ্য পাহাড়ের গা দিয়ে, মানে ওখানে যে হোমস্টেটা ছিল সেটা এতটাই সুন্দর, তার ভিউ এত সুন্দর, ওখানে যে হোমস্টের ছাদ ছিল, মানে আমরা সত্যি কথা বলতে গেলে ছাদে বসেই সারাটা দিন কাটিয়ে দিয়েছিলাম সেদিন। ইভিনিং স্ন্যাক্সের সাথে বিভিন্ন ভৌতিক ঘটনা, আগের দিন রাত্রেবেলায় যে সমস্ত জিনিস আমরা ফিল করেছি, ফেস করেছি, সেই সব নিয়ে যখন একটা জমিয়ে আমরা একটা আড্ডা দিচ্ছিলাম সাবস্ক্রাইবারদের সাথে, কখনো মনেই হয়নি যে এই মানুষগুলো আমাদেরকে ফোনে দেখে বা কম্পিউটারে দেখে বা কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেখে। মনে হচ্ছিল এই মানুষগুলো আমাদের খুব কাছের কেউ। সেই কারণেই হয়তো এই ট্রিপটা শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকের সাথে এখনও কন্ট্যাক্ট রেখেছি, প্রত্যেকের সাথে আমাদের রেগুলার কথা হয়, আমরা বন্ধুর মতো মিশছি এখন। তো যাই হোক, ইচেগাঁওতে যাওয়ার পর আনএক্সপেক্টেড বেশ কিছু ঘটনা ঘটেছে, যার মধ্যে কাঞ্চনজঙ্ঘা অন্যতম। আমরা কেউ এক্সপেক্ট করিনি এই বর্ষা ভেজা বা এই বৃষ্টি ভেজা সময়তে গিয়ে আমরা কেউ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তো এই দিক থেকে এই ট্রিপটা আমার কাছে ভীষণ লাকি হয়ে থাকবে, ভীষণ মানে মজা করেছি। ইনফ্যাক্ট
ঋষভে যে ক্রিপি ফিল বা ক্রিপি এক্সপিরিয়েন্স বা যে ভয়ানক এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, ইচেগাওতে গিয়ে কিন্তু সেটা পুরোপুরি পাল্টে যায়। খুব আনন্দমুখর একটা পরিবেশ ছিল। মানে আমাদের হোমস্টেটার পাশেই যে পাইন ফরেস্ট ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম যে পাইন ফরেস্টের গা দিয়ে পুরো মেঘ ঢুকে গেছে। ইনফ্যাক্ট আমাদের হোমস্টের জানলা দিয়েও মেঘ ঢুকছে। এক অভূতপূর্ব দৃশ্য, মানে এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড হয়ে কথাটা বলছি। তো সত্যি এতটাই এক্সাইটেড হওয়ার মতন বিষয়। তো যাই হোক, এরপর একদিন আমরা পুরোটাই ইচেগাওতে কাটাই। রাত্রেবেলায় আমরা দেবদীপদার কাছে ঘটনা শুনি উইথ বারবিকিউ চিকেন, যেটা এক্সট্রা পাওনা ছিল। তো বেশ আনন্দ, মজা, খুশি সব কিছু মিলিয়ে এবং খানিকটা মন খারাপ নিয়ে এই ট্রিপটা আমরা শেষ করি। পরের দিন আমরা আবার সকাল 9টার সময় রওনা দিই নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমরা বাস নিই। বাস আগে থেকেই বুক করা ছিল, তো দারুণ একটা বাস ছিল, সেই বাসে করে আমরা আবার কলকাতা ফিরে আসি। তো এটাই ছিল আজকের ঘটনা। মেনলি ঋষভের রাত্রের বেলায় যে ঘটনাটা ঘটেছিল, সেটা কী ঘটেছিল, কেন ঘটেছিল, আমাদের সাথে এই ঘটনার কানেকশান কী। কারণ এতদিন বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ঘটনার পার্সপেক্টিভ থেকে জানতে পেরেছি আমরা তখনই এরকম ঘটনার সম্মুখীন হই, আমরা তখনই এরকম কোনো ঘটনাকে ফেস করি বা ফিল করি যার সাথে আমাদের কোনো না কোনোভাবে কোথাও না কোথাও কিছু কানেকশান রয়েছে। বাট আমি জানি না এখানে আমাদের কী কানেকশান ছিল এই ঘটনার সাথে, কে আমাদের সাথে দেখা করতে চেয়েছিল বা কে আমাদেরকে নিজের উপস্থিতি বোঝাতে চেয়েছিল, জানি না। তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম বা আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওর শেষে আমি একটা প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটা আমার নিজেরই প্রশ্ন, এটা আমি নিজেই ভাবছিলাম যে কি করে হতে পারে। কারণ যতক্ষণ অবধি আমি ভাবছিলাম যে পুরোটাই আমার একটা ইলিউশন, পুরোটাই আমার একটা হ্যালিউসিনেশন হচ্ছে, আমি হয়তো অত্যাধিক স্ট্রেস বা অত্যাধিক টায়ার্ডনেস থেকে এরকম কোনো কিছু দেখছি, সেটা হয়তো হ্যালিউসিনেশন হতে পারে। কিন্তু একটা সময়, মানে একই সময়, একই মুহূর্তে 3টে ডিফারেন্ট জায়গায় 3টে ডিফারেন্ট মানুষ বা কয়েকজন ডিফারেন্ট মানুষ, কয়েকজন ভিন্ন ভিন্ন মানুষ, কয়েকটা ভিন্ন ভিন্ন জায়গায় একই সময়তে একই রকম জিনিস কেন ফেস করলো? এটা কি সত্যিই হ্যালুসিনেশন হতে পারে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো, আমি ঘটনাটা ঠিকমতো গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম কি না সেটাও কমেন্ট করে জানিও। মানে এই যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি, এটা কোনো দিন ভোলার নয়। আমি এর আগে 1-2বার এরকম এক্সপিরিয়েন্স করেছি। একটা বেলঘড়িয়াতে করেছি, তোমরা জানো। একটা আমার নিজের বাড়িতে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা ভীষণভাবে আনএক্সপেক্টেড ছিল। বাট প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে গিয়ে যে এরকম ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হবে, এটাই ট্রিপে যাওয়ার বা হোমস্টেতে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি কখনো ভাবিনি। ইনফ্যাক্ট আমার মাথায় এসব কিছু ছিল না। তো যাই হোক, নিজের পুরো এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন আজকের এপিসোড কেমন লাগলো, কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন। আর যদি গল্পবলা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী বুধবার আসছি আরও একটা নতুন এপিসোড নিয়ে।